ওকে, খেয়াল করো, প্রশ্নটা বলা আছে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কত ভরের চুন পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইখানে আমাদের বিক্রিয়া যেটা আছে এই বিক্রিয়াটা আগে লিখতে হবে। তো এখানে বিক্রিয়াটা কি আছে, ক্যালসিয়াম কার্বনেট, রাইট? তো ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি তাপ দাও কি তৈরি হবে বলো তো? চুন। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটকে CaO + CO2 কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড, সিএও এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। এই ধরনের ম্যাথ করার সময় অবশ্যই সমতা করে নিতে হবে, অবশ্যই সমতাকরণ করতে হবে। দেখো সমতাকরণ কি করা আছে, সমতাকরণ করা আছে। তো ক্যালসিয়াম ক্যালসিয়াম একটা, কার্বন একটা, হ্যাঁ, করা অক্সিজেন আছে। টোটাল 3টা। ওকে, এখন দেখো প্রশ্নটাতে আমাকে কি বলেছে, আমাকে বলেছে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত ভরের কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তুমি জাস্ট মনে রাখবা যে এই প্রশ্নগুলোতে কার কার মাঝে রিলেশনটা আছে। রিলেশনটা কার কার মাঝে, আমার ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাই অক্সাইড। সো এদের একটু চিন্তা করতে হবে, এদের কথা, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড কতটুকু পাওয়া যায়। খেয়াল করো, এই বিক্রিয়াটা থেকে আমি কি বলতে পারি, এই বিক্রিয়াটা থেকে আমি বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এবং 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এটা কি বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু আবার এটাও বলতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, বা আমি এটাও বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড পারি পাওয়া যায়। বলতে। এটা বলতে পারি। তাহলে দেখো প্রশ্নে আমার বলা আছে ক্যালসিয়াম কার্বনেট থেকে কত ভরের চুন পাওয়া যাবে। তো ক্যালসিয়াম অক্সাইড এটাই হচ্ছে আমার চুন। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন পাওয়া যায়, চুন পাওয়া যায় কতটুকু বলো? 1 মোল। বুঝতে পেরেছো? জি। হ্যাঁ, তুমি যদি এই প্রথম লাইনটা লিখতে পারো এরপরের আহ এরপর আর কোনো সমস্যা হবে না। খেয়াল করো, আমার এইখানে দেখো আমরা মোলে লিখেছি মোল, কিন্তু আমাদের প্রশ্নে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কিসে দেয়া আছে বলো তো? গ্রামে। 25 গ্রাম দেয়া আছে, রাইট? তাহলে আমার যেটা করতে হবে, এই মোল থেকে, এই 1 মোল থেকে আমার গ্রামে যাওয়া লাগবে। তো মোল থেকে গ্রামে কিভাবে জানা যায়? মোল মোল থেকে গ্রামে কিভাবে যায়? আণবিক ভর দিয়ে গুণিত হয়। আণবিক ভর দিয়ে গুণ দিতে হয়, ভেরি গুড। সো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট সমান সমান কত গ্রাম হবে? 1 ইনটু ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত বলো তো? 100। 100, ভেরি গুড। সো এই যে এখানে খেয়াল করো, সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন পাওয়া যায়। এখন খেয়াল করো, আমার প্রশ্নে চেয়েছে কি, চুনের ভরটা কি, ভর চেয়েছে, গ্রাম চেয়েছে। সো আমার এই মোলটাকেও গ্রামে যাওয়া লাগবে। বুঝতে পেরেছো? জি। আর ক্যালসিয়াম অক্সাইডের ভর কতটুকু হবে? 40 প্লাস 16, যেটা হচ্ছে 56। সো 56 গ্রাম। বুঝতে পেরেছো? হ্যাঁ। এরপরে দেখো আমার প্রশ্নে বলা ছিল 25 গ্রাম, শৈকিক নিয়ম। সো 1 গ্রামের জন্য 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু চুন পাওয়া যায়, সুতরাং 25 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়? 25 ইন্টু 56 ডিভাইডেড বাই 100 গ্রাম। সো এখান থেকে যা ক্যালকুলেশন করলে যতটুকু আসে সেটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে একদমই সহজ, সহজ ছিল। এখন ধরো এই প্রশ্নটাতে যদি একটু লেজ লাগাই দিত, লেজটা হচ্ছে এই প্রশ্নটাতে যদি এটা বলতো যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, বা 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হলে কত লিটার চুন পাওয়া যায়, এটাও যদি প্রশ্ন করতো কত লিটার, এটাকে তোমাকে ধরো বলে দিল যে এসটিপিতে কত লিটার চুন পাওয়া যাবে, তখন কি করতাম? এই প্রথম লাইন পর্যন্ত আমার করতেই হতো, প্রথম লাইন পর্যন্ত। ভাইয়া তখন হ্যাঁ বলো। মানে হচ্ছে এন দিয়ে সূত্রটা করব, যে এখানে যেরকম হচ্ছে 100 গ্রাম লিখছি, ওইখানে হচ্ছে পাবো হচ্ছে মানে 22 দশমিক
4 লিটার থেকে পাওয়া যায় হচ্ছে, না, খেয়াল করো এভাবে চেঞ্জটা করতে করবা হবে? কোথায়, চেঞ্জটা করতে হবে কোথায় খেয়াল করো, প্রশ্ন দেখে চেঞ্জটা করতে হবে। 100 গ্রাম এটাকে চেঞ্জ করতে হবে না, কারণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এইখানে তো আমার 25 গ্রাম দেয়া আছে, সো আমার এইখানে মোল থেকে গ্রামে যাওয়া লাগবে। কিন্তু প্রশ্নে দেখো এর আগের বার বলেছিল যে কত গ্রাম ভরের চুন পাওয়া যাবে, যেহেতু কত ভরের বলেছে তার মানে আসলে গ্রাম চেয়েছে, এই জন্য আমি মোলটাকে গ্রামে গিয়েছি। ওকে, কিন্তু এইবার বলেছে যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে বা 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার চুন পাওয়া যাবে। চুন, চুনের পরিমাণটা আমার কিসে বলছে, লিটারে নিতে বলছে, তখন আমার এই মোলটাকে লিটার নিতে হবে, চুনের পরিমাণটাকে মোল থেকে আমার লিটার যাওয়া লাগবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তখন আমি এইটা লিখতাম যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। তখন আমি বলবো ক্যালসিয়াম কার্বনেট প্রশ্নে যেহেতু গ্রামে দেয়া আছে, সো এটা হবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড বা চুন পাওয়া যাবে, খেয়াল করো 1 মোল। আমাকে বলছে এসটিপি তে কত লিটার চুন পাওয়া যায়, তাহলে আমরা কি জানি এসটিপি তে 1 মোল সমান সমান কতটুকু আয়তন, 22.4। এক্স্যাক্টলি, সো 22.4 লিটার ক্যালসিয়াম অক্সাইড। দেন তোমাকে প্রশ্ন বলেছিল 25 গ্রাম, সো 25 গ্রাম থেকে পাওয়া যাবে 22.4 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, যেটা আসবে এত লিটার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তার মানে প্রশ্নটাতে দেখবা, প্রশ্নে প্রশ্নে আমার যা দেয়া থাকবে আমি সেটাই কনভার্ট করে নিব। আমার প্রথম কাজটা হচ্ছে এই লাইনটা, প্রথমে বিক্রিয়াটা লিখব, সমতা করব, সমতা করে আমার এই অনুপাতটা লিখতে হবে। তার মানে যার যার মধ্যে রিলেশনটা বলেছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড প্রশ্নটা দেখো কি বলছে। 95% বিশুদ্ধ 150 গ্রাম চুনপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? ওকে, এই প্রশ্নটার সাথে আগের প্রশ্নটা চেঞ্জটা কোথায় বা ডিফারেন্সটা কোথায় বলো তো? আমি যদি 95% বিশুদ্ধ এটুকু বাদ দেই, তাহলে দেখো তো এই প্রশ্নটা কি আগের প্রশ্নটাই না? 150 গ্রাম চুনা পাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে। চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ। বুঝতে পেরেছো? তাহলে ডিফারেন্সটা হচ্ছে হ্যাঁ, এখানে, আগের মতোই। এইখানে বলে দিছে এইখানে যেটা ছিল, এইখানে আমার ক্যালসিয়াম কার্বনেটটা হচ্ছে 100% বা চুনা পাথর যেটা, বাট এইখানে বলছে কি যে ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথরের একটা উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, চুনা পাথর হচ্ছে আকরিক, ক্যালসিয়াম কার্বনেটের আকরিক। চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটও থাকে, প্লাস অনেক ধরনের অপদ্রব্য 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 বা ভেজাল থাকে। হ্যাঁ, তো এরা বলে দিছে যে এই চুনা পাথরের মধ্যে 95% হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তো প্রথমে তোমার যেটা করতে হবে হ্যাঁ। যে এইখানে আমার প্রশ্নে দেয়া আছে 150 গ্রাম চুনা পাথর, তার মানে এই 150 গ্রাম চুনা পাথরে 150 গ্রাম চুনা পাথরে আসলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে সেটা আগে আমাকে বের করে নিতে হবে। এরপরে আমরা সেই চুনা পাথর থেকে কি পরিমাণ চুন পাবো সেটা বের করে নিব। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে দেখো সলিউশনটা এখানে যদি আমরা খেয়াল করি, সলিউশন কি বলছে, দেয়া আছে চুনা পাথরের বিশুদ্ধতা হচ্ছে 95%। এই কথাটার মানে কি যে 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 95 গ্রাম, তাহলে আমার প্রশ্নে দেয়া আছে 150 গ্রাম চুনা পাথর, তাহলে 150 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকবে 142.5 গ্রাম। এই জিনিসটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, দেন আমার কি, আমার তো শেষ। এর আগে যেটা ছিল এখানে 25 গ্রাম থেকে কত গ্রাম ভরের চুন পাওয়া যায় এটা প্রশ্ন ছিল, এখানে আমার এখন দেখতে হবে 142.5 গ্রাম থেকে কতটুকু চুন পাওয়া যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো এই যে প্রথমে এই বিক্রিয়াটা লিখবো, তারপর হচ্ছে এখানে ওরা এই লাইনটা লিখে নাই, বাট আমি এই জিনিসটা লিখতে বলি সব সময় যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে পাওয়া যায় 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। দেন 1 মোল, এখানে আমার প্রশ্নে যেহেতু গ্রামে দেয়া আছে, সো আমি 1 মোলকে গ্রামে নিয়েছি। আর আমাকে যেহেতু বলেছে কি পরিমাণ চুন পাওয়া যায়, সো আমি গ্রামে বেসিক্যালি কি পরিমাণ বললে গ্রামে বের করি, এই জন্য 1 মোলকে এই যে গ্রামে নিয়েছি। দেন আমার যে
যে পরিমাণ 142.5 ছিল এটা থেকে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া, মানে হচ্ছে ভাইয়া 1 মোল, তো এটা তো ফার্স্টে আমরা ধরেই নিব যে মানে ধরে নিব না, এটা তো বিক্রিয়া বুঝে থেকে। নিছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে, হ্যাঁ বিক্রিয়া থেকে। তারপরে এই যে 100 গ্রাম যে লিখলাম, এটা তো হচ্ছে আমাকে কোশ্চেনে গ্রামে দেওয়া ছিল, এই জন্য আমরা ভেরি গুড। গ্রামে নিচ্ছি। জি, কোশ্চেনে লিটারে দেওয়া থাকলে আমরা লিটারে লিটারে নিব। নিব। এক্স্যাক্টলি। প্রশ্নে যদি যে ইউনিটে আচ্ছা। থাকুক আমরা সেই ইউনিটে নিব। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এরপর 3 নাম্বার কি বলেছে প্রশ্নে? 10 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ পদ্ধতিতে কি পরিমাণ বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে? এক্স্যাক্টলি। সো দেখো এখানে আসলে বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড হতে কার্বন বিজারণ পদ্ধতি, তার মানে হচ্ছে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের বিক্রিয়া। সো বিক্রিয়া করাইলে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড তৈরি হয়। তো এখান থেকে জিঙ্ক অক্সাইডকে কার্বন দ্বারা বিজারণ করা হলে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড পাওয়া যায়, তার মানে বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায়। তো ওরা প্রশ্ন বলেছে এই 10 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে কতটুকু জিঙ্ক পাওয়া যাবে। বুঝতে পেরেছো? তাহলে বিক্রিয়াটা আমি প্রথমে লিখবো। জি। লেখার পরে এখানে খেয়াল করো, সমতা করে নিব। সমতা করলে বোঝাই যাচ্ছে যে 1 মোল জিঙ্ক অক্সাইড থেকে পাওয়া যায় 1 মোল জিঙ্ক, রাইট? এখন আমার প্রশ্নে যেহেতু দেয়া আছে গ্রামে 10 গ্রাম, জি। তাহলে 1 মোল থেকে আমার গ্রামে যাওয়া লাগবে। আর বলছে কি পরিমাণ বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায়, এটাও আমাকে গ্রামে যেতে হবে। সো যেটা করেছে দেখো, জিঙ্ক অক্সাইডের 1 মোল মানে হচ্ছে 81.4 গ্রাম। সো 81.4 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে পাওয়া যায় 1 মোল জিঙ্ক মানে হচ্ছে 65.4 গ্রাম, তার পারমাণবিক ভরের সমান। সো একে কত, 10 গ্রামে কত। বুঝতে পেরেছো? এই এই প্রশ্নটা অ্যাডমিশনে আসছে। হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশনে এই প্রশ্নটা আসছে। ভাই এখানে বিশুদ্ধ অবিশুদ্ধ এটা কেন দেয়, মানে এখানে কি কোনো এটা আছে, মানে এটার না, কোনো এটার কোনো ইফেক্ট বুঝার কিছু বা? না, এইখান থেকে এটা কিছুই নাই, মানে কতটুকু জিঙ্ক পাওয়া যাবে। তো বেসিক্যালি এইভাবে আসলে জিঙ্ক এক্সট্রাকশনের একটা প্রসেস এটা। জিঙ্ক পাওয়ার, জিঙ্ক পাওয়ার একটা উপায় হচ্ছে এটা। সো এই জন্য এটা বলে। এটা এরকম কিছু না যে বিশুদ্ধর জন্য তোমার কোনো চেঞ্জ আসবে এই অঙ্কে। আচ্ছা। 5 নাম্বারটা কি বলেছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে কত গ্রাম মার্কিউরিক অক্সাইডের বিয়োজন প্রয়োজন? আরেকবার প্রশ্নটা পড়ো। 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে কত গ্রাম মার্কিউরিক অক্সাইডের বিয়োজন প্রয়োজন? ওকে, তাহলে এখানে দেখো প্রশ্নটাতে প্রথমে বলেছে কি যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে পটাশিয়াম ক্লোরেট থেকে কি পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। তো এটা আমরা বেসিক্যালি জানি যে পটাশিয়াম ক্লোরেট এটা হচ্ছে KClO3। এটাকে যদি তাপ দেওয়া হয়, তাপ দেওয়া হলে এখানে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হয়। বুঝতে পেরেছো? তো পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়া হলে অক্সিজেন পাওয়া যায়। জি। তো এটাই বলছে যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। আমি যদি জাস্ট এতটুকু, প্রশ্ন যদি এতটুকু বলতো যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, এই প্রশ্নটা কি আগের প্রশ্নটুকুর মতোই না, আগে যে ম্যাথগুলা করলাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা ম্যাথটা কিভাবে করতাম তাহলে। যে পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিতাম, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন হতো। এটাকে যদি সমতা করি তাহলে কিভাবে সমতা করব? অক্সিজেনের সামনে হচ্ছে 3 হবে। এক্স্যাক্টলি, খেয়াল করো এইখানে অক্সিজেন আছে 3টা, এইখানে অক্সিজেন আছে 2টা। তাই যেটা করব, এই পুরো পটাশিয়াম ক্লোরাইডকে 2 দিয়ে গুণ করব, তাহলে অক্সিজেন হয়ে যাবে 6টা। আর এই পাশে আমার অক্সিজেন আছে 2টা, তাই এখানে দিব 3, 3 দুগুণা 6। বুঝতে পেরেছো? এরপর এখানে জি পটাশিয়াম ভাইয়া। ক্লোরাইড, এখানে 2টা 2 অণু, তাই এখানে 2। এই তাহলে এটা হচ্ছে আমার প্রথমে সমতা করে নিলাম। এরপর
এই বিক্রিয়াটা থেকে কি কি বলা যায় বলো তো? এই বিক্রিয়াটা থেকে কি বলা যায়? এই বিক্রিয়াটা ভাইয়া বলা যায় হচ্ছে 2 মোল KClO3 থেকে 2 মোল KCl তৈরি হয়। ওকে, আর কি বলা যায়? আর হচ্ছে গ্রামে নেওয়া যায়। তুমি তো কমপ্লিট করলা না, ইনকমপ্লিট। পুরো বিক্রিয়াটা একটু কমপ্লিট করে বলো কি বলা যায়। আচ্ছা, 2 মোল KClO3 থেকে 2 মোল KCl ও 3 মোল O2 উৎপন্ন হয়, এটা? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে কি 2 মোল পটাশিয়াম ক্লোরেট থেকে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড এবং 3 মোল অক্সিজেন পাওয়া যায়। 2 মোল পটাশিয়াম ক্লোরেট থেকে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড এবং 3 মোল অক্সিজেন পাওয়া যায়। অথবা আমি এটাও বলতে পারি 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায়। অথবা আমি এটা বলতে পারি 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 মোল অক্সিজেন পাওয়া যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো আমাকে যদি প্রথম প্রশ্নটুকু বলতো যে 10 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তাহলে আমি কিভাবে করতাম? এই বিক্রিয়াটা থেকে কি লিখতাম বলো? 2 মোল KClO3 থেকে পাওয়া যায় হচ্ছে 2 মোল KCl, এটা কেন লিখতাম। কেন কেন লিখতাম? আমার কি প্রশ্নে কি কেসিএল এর বের করতে বলছে? আমি প্রশ্ন বলেছি কি? না। আমি ও প্রশ্ন আচ্ছা, বলেছি কি? অক্সিজেন বের করতে বলছে, হ্যাঁ, হ্যাঁ তাহলে অক্সিজেন হবে। এক্স্যাক্টলি আমি প্রশ্নে বলেছি 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। সো তুমি বলবা 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 মোল অক্সিজেন পাওয়া যায়, রাইট? এখন আমি তোমাকে প্রশ্নে বলেছি 10 গ্রাম হ্যাঁ। পটাশিয়াম ক্লোরেট থেকে কতটুকু বা কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়, এটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি। তাহলে এই মোল থেকে কিসে যাওয়া লাগবে? গ্রামে যেতে হবে পটাশিয়াম ক্লোরেট। এই অক্সিজেন মোল আছে 3 মোল, এখান থেকে কিসে যাওয়া লাগবে? গ্রামে যেতে হবে। বুঝতে পেরেছো? সো খেয়াল করো যে 2 মোল পটাশিয়াম জি। ক্লোরেট, এটা থেকে আমি যদি গ্রামে যেতে চাই তাহলে মোল থেকে গ্রামে যাওয়ার উপায় হচ্ছে মোলের সাথে আণবিক ভর গুণ দিতে হয়। সো আমার পটাশিয়াম ক্লোরেট যেটা আছে KClO3, এর আণবিক ভর কত খেয়াল করো। পটাশিয়াম হচ্ছে 39, পটাশিয়াম কত? পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 245 গ্রাম। সো 245 আসবে না, আসবে হচ্ছে 100, কত আসবে? 5, 348, 8 5 13, 13 9 2 1 2, 122.5 আসবে। ওকে, সো 2 ইন্টু 122.5। এই লাইন বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে এইখানে কি করতে হবে? আমার কি বলছে? কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। তার মানে আমি কি যাব? 3 ইন্টু অক্সিজেন। অক্সিজেনের আণবিক ভর কত? 60 ইন্টু 2 হবে। অক্সিজেন অক্সিজেন কত? 32 গ্রাম না? হ্যাঁ 32। সো হ্যাঁ। তো আমি এখান থেকে লিখতে পারি 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 মোল অক্সিজেন পাওয়া যায়, বলা যে কথা 2 ইন্টু 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে 3 ইন্টু 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। সো আমার প্রশ্নে দিয়েছে 10 গ্রাম। প্রশ্নে দিয়েছে কি? প্রশ্নে দিয়েছে আমার 10 গ্রাম। প্রশ্নে দেখো, আমার প্রশ্নে দিয়েছে 10 10 গ্রাম। গ্রাম। তাহলে আমার হচ্ছে ঐকিক নিয়ম, জাস্ট 10 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যাবে 3 ইন্টু 32 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 122.5 গ্রাম। সো এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 3 পয়েন্ট, খুব সম্ভবত আসবে 3.92 গ্রাম। 3.92 গ্রাম অক্সিজেন। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন দেখো, এখন অঙ্কের সেকেন্ড পার্ট দেখো। অঙ্কটার প্রশ্নটারই দেখো। প্রশ্নটার দ্বিতীয় অংশ দেখো। প্রশ্নটা কি বলছিল? কি বলেছে? যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ
অক্সিজেন পেতে কত গ্রাম মার্কিউরিক অক্সাইডের বিয়োজনের প্রয়োজন হয়? এক্স্যাক্টলি, তার মানে দেখো আমি 10 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন আসলে পেলাম কতটুকু? অক্সিজেন পেয়েছি 3.92 গ্রাম অক্সিজেন। এখন এই 3.92 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কতটুকু মার্কিউরিক অক্সাইড আমার বিয়োজন করতে হবে সেটা চেয়েছে। তাহলে সেকেন্ড পোর্শনটুকু একটু যদি খেয়াল করো, দেখো আমার এইখানে যে মার্কিউরিক অক্সাইড হতে অক্সিজেন প্রস্তুতির যে বিক্রিয়াটা আছে, মার্কিউরিক অক্সাইড মানে হচ্ছে HgO, মার্কিউরিক অক্সাইড। সো মার্কিউরিক অক্সাইডকে যদি তুমি হচ্ছে হিট দাও তাহলে এখানে মার্কারি প্লাস অক্সিজেন তৈরি হয়। সো আমি যদি সমতা করি, অক্সিজেন এখানে দুইটা আছে, সো 2HgO, আর এখানে মার্কারি দুইটা আছে, সো এই দুইটা মার্কারি। বুঝতে পেরেছো বিক্রিয়াটা? বোঝা জি গেছে? ভাইয়া। এখন এইখানে বলো তো এই হ্যাঁ। বিক্রিয়াটা থেকে কি বলা যায়? এই বিক্রিয়াটা থেকে এটা কি বলা যায় না যে 2 মোল মার্কিউরিক অক্সাইড থেকে 2 মোল মার্কারি এবং 1 মোল অক্সিজেন পাওয়া যায়? হ্যাঁ, বলা যায়। তাহলে 2 মোল মার্কিউরিক অক্সাইড থেকে পাওয়া যায় কত? 1 মোল অক্সিজেন, রাইট? তাহলে আমি উল্টা ভাবে এইভাবে বলতে পারি না যে হ্যাঁ। 1 মোল অক্সিজেন পাওয়া যায় 2 মোল মার্কিউরিক অক্সাইডের বিয়োজনের ফলে? 1 মোল অক্সিজেন পাওয়া যায় 2 মোল মার্কিউরিক অক্সাইডের ফলে। তো এটা যদি বলা যায় তাহলে 1 মোল অক্সিজেন মানে কত গ্রাম? 32 গ্রাম। কেন আমি গ্রামে গেলাম? কারণ আমার এই যে এইখানে দেখো আমার 3.92 গ্রাম ছিল। আমার তো এটাই বের করতে হবে যে 3.92 গ্রাম অক্সিজেন পেতে চাইলে কতটুকু মার্কিউরিক অক্সাইড প্রয়োজন। বুঝতে পেরেছো কি? হ্যাঁ। সো 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায় হচ্ছে 2 ইন্টু মার্কিউরিক অক্সাইড। দেখো কত গ্রাম মার্কিউরিক অক্সাইড, সো আণবিক ভর দিয়ে গুণ হবে। মার্কিউরিক অক্সাইডের আণবিক ভর হচ্ছে, মার্কারি হচ্ছে 200.5 আর অক্সিজেন হচ্ছে 16, সো 200.5 প্লাস 16, সো 1 গ্রামের জন্য কত? আর 3.92 গ্রাম অক্সিজেন পাওয়া যায় কত? 2 ইন্টু 216.5 ইন্টু 3.92 ডিভাইডেড বাই 32। সো এই যে দেখো তো বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা করতে হবে, তাহলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে তোমার প্রশ্নে যে ইউনিটে থাকবে তুমি মোলটাকেও সেই ইউনিটেই নিবা। ওকে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছো অঙ্কটা? জি ভাইয়া। ওকে। তো এই যে সমীকরণ ভিত্তিক, তো বেসিক্যালি এই টাইপের কোশ্চেনই আসে। তোমার কাছে কবির স্যারের বই আছে না? হ্যাঁ, আছে তো। কবির স্যারের বই থেকে সমীকরণ ভিত্তিক যে অঙ্কগুলো আছে, হ্যাঁ প্রথম দিকে সমীকরণ ভিত্তিক অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। যদি কোনোটাতে প্রবলেম হয় দেন আমি সলভ করে দেব। ঠিক আছে? আচ্ছা। এবার আসো যে প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, আমরা যে প্রশমন বিক্রিয়াগুলো পড়েছিলাম, অ্যাসিড এবং ক্ষার, টাইট্রেশনের যে ম্যাথগুলো করলাম, তো টাইট্রেশনের আমরা যে হচ্ছে ম্যাথগুলা করলাম, এইখানে এই ধরনের কিছু প্রশ্ন আছে। 17 নাম্বার প্রশ্নটা পড়ো তো, কি লিখছে? ভাইয়া, আমি বুঝবো কিভাবে যে এটা ট্রাইট্রেশনের ম্যাথ? যখন কোনো কিছু মিশ্রিত করা হবে নাকি প্রশমিত করার কথা বলা থাকবে তখন? ওকে, এইখানে একটু খেয়াল করো, টাইট্রেশনে আমরা কি বলেছিলাম? টাইট্রেশন সাধারণত বিপরীতধর্মী পদার্থগুলোর মধ্যে হয়, সেক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে টাইট্রেশন হয়, জারক বিজারক এদের মধ্যে টাইট্রেশন হয়। সো তোমার প্রশ্নে যখন হচ্ছে কোনো একটা অ্যাসিড এবং ক্ষার দেয়া আছে বা ক্ষারক দেয়া আছে, তাহলে বুঝতে হবে এটা টাইট্রেশন। আর এর আগে যে ম্যাথগুলা করলাম, এই ম্যাথগুলাতে কি এই ধরনের কোনো অ্যাসিড ক্ষার বা জারক বিজারক এই ধরনের কোনো কিছু বলা ছিল? না। এই ম্যাথগুলাতে হচ্ছে জাস্ট একটা রিলেশন ছিল, তাই না? সমীকরণ ছিল। সো এগুলো হচ্ছে সমীকরণ ভিত্তিক অঙ্ক। আর এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো হচ্ছে টাইট্রেশনের। প্রশ্নটা একবার পড়ো তাহলেই বুঝতে পারবা। 25 মিলিলিটার আয়তনের একটি
সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে প্রশমিত করতে 10.2 মিলিলিটার আয়তনের 0.05 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হয়। মোলার, এটা সোডিয়াম কার্বনেট দ্রবণের 0.05 মোলার, ঘনমাত্রা কত? 0.05 মোলার। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে বলেই দিছে প্রশমিত করতে। 25 মিলিলিটার আয়তনের একটা সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ আছে, এই দ্রবণটাকে তুমি প্রশমিত করবা। কি দ্বারা প্রশমিত করবা? সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রশমিত করবা। সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কত? 10 মিলিলিটার, 0.05 মোলার। তো এত আয়তনের এবং এত ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হয়। তো প্রশ্নে বলেছে সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত। একটু খেয়াল করো তো, আমরা যখন টাইট্রেশন করেছিলাম তখন আমরা কি বলছিলাম, যে একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অপর দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি অজানা বলছিলাম না? ঘনমাত্রা বের করি। এক্স্যাক্টলি। এইখানেও খেয়াল করো, হ্যাঁ, এইখানে আমার দুইটা জিনিস দেয়া আছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আরেকটা কি দেয়া আছে? সোডিয়াম কার্বনেট। এবং যদি খেয়াল করে দেখো, সালফিউরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের মধ্যে সালফিউরিক অ্যাসিড যেটা আছে, এই সালফিউরিক অ্যাসিডের তোমার ঘনমাত্রাটা দেয়া আছে এস, কত? 0.05। আর আর দেখো এটার আয়তনও দেয়া আছে কত? 10.2 মিলিলিটার আয়তন দেয়া আছে, ঘনমাত্রাও দেয়া আছে। আর সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে দেখো শুধুমাত্র আয়তন দেয়া আছে 25 মিলিলিটার। তো এটার ঘনমাত্রা বের করতে বলা হয়েছে। বুঝতে পেরেছো? সো এগুলা কি হবে? এগুলা আসলে টাইট্রেশনের ম্যাথ। ওকে, জি ভাইয়া। তো একটু খেয়াল করো যে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ঠিক আছে। এদের এদের কাজ হচ্ছে প্রথমে বিক্রিয়াটা লিখে নিব আমরা। তো বিক্রিয়া যদি করি, সোডিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি, এবং কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। সো আমি যদি সমতা করি, এখানে আমার সমতা যদি করি, এই পাশে আমার সোডিয়াম দুইটা, এখানেও সোডিয়াম দুইটা, এই পাশে হাইড্রোজেন দুইটা, এই পাশে হাইড্রোজেন দুইটা, এই পাশে CO3, এখানেও আলটিমেটলি CO3। সো সমতা করাই আছে। ওকে, জি ভাইয়া। তো এই প্রশ্নে আমার যেটা দেয়া আছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, এটাকে যদি আমি S1 ধরি, সালফিউরিক অ্যাসিডের আয়তনকে যদি V1 ধরি, সোডিয়াম কার্বনেটের আয়তনকে যদি V2 ধরি, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাকে যদি S2 ধরি, আমরা সূত্র লিখতে পারি S1V1 সমান সমান S2V2। এন্ড দেন আমরা কি বলেছিলাম, যে এই যে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটের সামনে যে সংখ্যাটা থাকে, সহগটা থাকে, সেটা এক্সচেঞ্জ হয়ে যায়, রাইট? তো এখানে 1 1 আছে, সো আলটিমেটলি 1 1 এক্সচেঞ্জ জি হয়ে ভাইয়া। যাবে, না লিখলেও চলে। সো এখান থেকে আমার S2 বের করতে হবে। পারা যাবে না? হ্যাঁ, পারবো। ওকে, এখন এই প্রশ্নটাই যদি যদি বুঝে থাকো, এই প্রশ্নটাই যদি এখানে সোডিয়াম কার্বনেট না বলে তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড বলে দিত, সোডিয়াম কার্বনেট না বলে সোডিয়াম হাইড্রোক্সাইড বলে দিত, তাহলে ম্যাথটা কিভাবে করতা? হ্যাঁ, আগে হচ্ছে আমি বিক্রিয়াটা করে নিব। হ্যাঁ, সো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হতো, দেন তৈরি হতো কি? সোডিয়াম সালফেট প্লাস NaSO4, Na2SO4, হ্যাঁ। প্লাস পানি। এরপর কি পানি। করতে হতো? হুম, আর কিছু তৈরি হবে না, সমতা করতে হবে। সমতা করতে হবে। সো এই পাশে সোডিয়াম দুইটা, এখানে সোডিয়াম দুইটা, হাইড্রোজেন এখানে 2 2 4, সো 2 এখানে 2। হবে। গুড। এরপরে আমরা কি করতাম? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে যদি তুমি মনে করো S1V1 দাও, ওকে, এটা যদি S1V1 দাও আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি S2V2 দাও, তাহলে বলো তো কি হবে? এই দুইটা কোথায় যাবে? S1V1 এর সামনে 2 হবে। ভেরি গুড। আর S2V2 সামনে 1 হবে, দেন এইখান থেকে আমরা S2 বের করব। পারবো না? হ্যাঁ, পারবো। এই, আশা করি পারা যাবে। ওকে, জি ভাইয়া। ওকে, উদাহরণ 15 দেখো তো, প্রশ্নটা একবার পড়ো, কি বলছে? 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজন হবে? হ্যাঁ, দেখো তো এই প্রশ্নটার সাথে আগের প্রশ্নের কোনো মিল আছে কিনা বলো তো, আমরা সেকেন্ড যে ম্যাথটা করলাম। হ্যাঁ, আছে তো। কি মিল, কি মিল আছে? আর এই যে প্রশমিত করতে বলছে, মানে জাস্ট, টাইটেশনের মানে ব্যাপারটা মিল ওইখানে আছে, হচ্ছে Na2CO3 ছিল, এখানে। হ্যাঁ। রাইট।
এখন আমি যদি প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করি, দেখো কি বলছে, 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবণ দ্রবীভূত অবস্থায় আছে। তার মানে এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আয়তন হচ্ছে কতটুকু, 250 মিলিলিটার। এই আয়তনের মধ্যে এর মধ্যে 49 গ্রাম কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। এই দ্রবণ থেকে তাহলে এই যে 250 মিলিলিটার আয়তনের একটা দ্রবণে 49 গ্রাম যে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, এই দ্রবণ থেকে সে হচ্ছে 50 মিলিলিটার নিচে, এখানে আরেকটা পাত্র নিল, 50 মিলিলিটার এই পাত্রে নিল। নেয়ার পর এই 50 মিলিলিটার আয়তনকে প্রশমিত করতে, এখানে 50 মিলিলিটার কি আছে, সালফিউরিক অ্যাসিড, এটাকে প্রশমিত করার জন্য বাইরে থেকে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছে। যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা হচ্ছে 10%। এই যে আমার যে 10% দেয়া আছে, এটা আসলে কি বলতো, ঘনমাত্রা না শতকরাই ঘনমাত্রা। হ্যাঁ। তো বলছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেয়া আছে, প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তার মানে এইখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা দেয়া আছে এবার, কিন্তু পরিমাণ অর্থাৎ আয়তনটা দেয়া নাই। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে ভাই একটা, এখানে 10% আমি ঘনমাত্রা না ধরে তো আমি আয়তনও ধরতে পারতাম না? না, পার্সেন্টেজকে কি বলে, আয়তন তো হচ্ছে মিলিলিটার বা সেন্টিমিটার কিউব বা ডেসিমিটার কিউব বা এমনি তো লিটার জানি, আমরা করে বা আসছি মিটার কিউব। এর আগের টপিকে যে শতকরা হচ্ছে ঘনমাত্রাই জি, ধরা যাবে, কিন্তু ধরা, এখানে তো আমার 10% যেহেতু বলছে, আমি তো আয়তন হিসেবেও নিতে পারি। না কেন নিতে পারবা, কারণ এখানে 10% এই কথাটার মানে হচ্ছে ঘনমাত্রা। কারণ আমরা ঘনমাত্রারই একক পড়ে আসছি, যে পার্সেন্ট বা শতকরা এটা ঘনমাত্রা প্রকাশের একটা একক। তো পার্সেন্ট মানে হচ্ছে ঘনমাত্রা। ওকে, আর আয়তন ক্লিয়ারলি বলা থাকবে, এই যে এটা আইদার মিলিলিটার বলা থাকবে বা সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব, লিটার, মিটার কিউব, সিসি, এই কথাগুলো বলা থাকবে। তার মানে এগুলো হচ্ছে আয়তন। আর পার্সেন্ট বা পিপিএম বা হচ্ছে মোলার বা মোল পার লিটার, হ্যাঁ, এগুলা দেয়া থাকলে বা নরমালিটি বা মোলারিটি এগুলা থাকলে এগুলা বুঝতে হবে ঘনমাত্রা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তাহলে এইখানে আমার দেখো প্রশ্নটা আগে বুঝতে হবে, যে আমি প্রশ্নটা যদি বুঝি তাহলে আমার অঙ্ক করতে 2 মিনিটও লাগবে না। প্রশ্নটাতে আমার কি বলছে খেয়াল করো, যে প্রশ্নটাতে আমার বলেছে যে 500 মিলিলিটার আয়তন, সরি 250 না 500, এটা আমাকে তো এটা ঠিক করে দাও নাই, এটা 250 না, এটা 500 মিলিলিটার। প্রশ্নে বলেছে 500 মিলিলিটার আয়তনের দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। দেখো তো এইখানে আসলে সালফিউরিক অ্যাসিডের কি দেয়া আছে, আয়তন দেওয়া আছে। আয়তন দেয়া আছে, রাইট? 500 মিলিলিটার আয়তনে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দেয়া আছে, সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা দেয়া আছে, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে 500 ml হ্যাঁ। দ্রবণে। তো পরিমাণ দেয়া আছে, তাহলে আমরা গ্রাম যদি দেয়া থাকে আর আয়তন যদি দেয়া থাকে, তাহলে আমরা ঘনমাত্রা বের করতে পারি না? হ্যাঁ পারবো। আমরা একটা সূত্র জানি না, কি জানি বলো তো? S ইকুয়াল টু WMB ভাগ 1000। আচ্ছা, এস ইকাল টু কি বলো, এস ইকালস টু কি? না না না, ওইটা ছিল হচ্ছে আচ্ছা, W ইকুয়াল টু SMV ভাগ 1000। এক্স্যাক্টলি, এস এম বি বাই 1000। ওকে, এখন আমার এইখানে বের দেখো তো, আমার দেয়া আছে কি 49 গ্রাম, এটা কি আমার ডাব্লিউ না? হ্যাঁ। 500 মিলিলিটার এটা কি আমার আয়তন না? হ্যাঁ। এখন খেয়াল করো, এই 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি 500 মিলিলিটার আয়তনের পাত্রে থাকে, তখন আসলে তার ঘনমাত্রা কত হয় সেটা আমার বের করে নেওয়া লাগবে। ওকে, কেন বের করতে হবে, কারণ আমরা এর আগে যে ম্যাথটা করে আসলাম, ভাইয়া। খেয়াল করো যে এই ম্যাথটাতে আমার এই যে ঘনমাত্রাও দেয়া ছিল এস, আয়তনও দেয়া ছিল ভি,
কিন্তু আমার এই প্রশ্নে ওরা ডিরেক্টলি ঘনমাত্রাটা দিয়ে দেয় নাই, বাট ঘনমাত্রা বের করার জন্য আমার যা যা লাগবে সেগুলা দিয়ে দিছে। যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 ml আয়তনের পাত্রে আছে, তার মানে আমি এইখান থেকে ইজিলি এস বের করে নিতে পারি। তাহলে এইখান থেকে এস ইকুয়ালস হচ্ছে 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এম। 1000 W ভাগ MV। এক্স্যাক্টলি, সো 1000 ডাব্লিউ, ডাব্লিউ এর মান কত 49 ডিভাইডেড বাই এম, এম কত 49। 98, ভি কত 500। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে কত, এটা দিয়ে করলে 2, 98 98 কাটা গেল 1, সো 1 মোলার। তার মানে আমি ঘনমাত্রা এখানে পাইলাম কি 1 মোলার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তার মানে বিষয়টা কি, এই জিনিসটা ভালো করে বোঝো, যে আমি একটা পাত্রের মধ্যে যদি 500 মিলিলিটার আয়তনের একটা পাত্রের মধ্যে যদি আমি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড রাখি, এইটা বলা যে কথা, আমি যদি বলি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, সেটা বলাও একই কথা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি যদি প্রশ্নটাকে এখন ছোট করে ফেলি, তার মানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, যার ঘনমাত্রা কত 1 মোলার। তার মানে এই যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড 1 এই মোলার। 500 মিলিলিটার আয়তনের পাত্রে আছে, তার মানে এর ঘনমাত্রা হচ্ছে এখন 1 মোলার। ঘনমাত্রা কত 1 মোলার। 1 মোলার। তার মানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ছিল, এটা না বলে আমি বলতে পারি 1 মোলার সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা একটা দ্রবণ আছে। এখন আমি যেটা করছি, এই পাত্র থেকে আমি 50 মিলিলিটার পর্যন্ত 50 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড এই পাত্রে নিয়ে আসছি। তাহলে আমি যদি মানে আয়তন ছিল 500 মিলিলিটার, বাট আমি এখান থেকে জাস্ট অল্প একটু নিছি 50 মিলিলিটার, তাহলে এই পাত্রেও সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে বলো তো? ভাই এটা কি আগের পাত্র থেকে আমরা অন্য পাত্রে নিয়ে আসছি অল্প করে এক্স্যাক্টলি, এরকম? এক্স্যাক্টলি, হ্যাঁ। মনে করো বড় একটা পাত্র আছে, হ্যাঁ, মনে করো ল্যাবরেটরিতেই তুমি কাজ করবা। তো ল্যাবরেটরিতে কাজ করতে গেলবা, দেখবা যে অনেক বড় ফ্লাস্কের মধ্যে তোমার সালফিউরিক অ্যাসিড রাখা আছে। তো ওইটা নিয়ে তো সম্পূর্ণরূপে তুমি কাজ করতে পারবে না। তো ওইটার ঘনমাত্রা, মনে করো তোমার যে ল্যাব আছে, তোমার ল্যাবরেটরিতে একটা এই যে এরকম একটা পাত্র আছে, হ্যাঁ, এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড রাখা আছে যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এবং এটা মনে করো একদম 500 মিলিলিটার পর্যন্ত আছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে এটা দিয়ে কাজ করার জন্য তুমি ছোট আরেকটা পাত্রের মধ্যে এই সালফিউরিক অ্যাসিড নিবা। সো কি করবা, এখান থেকে ধরো তুমি নিলা হচ্ছে 50 ml, 500 ml থেকে তুমি নিলা 50 ml, তাহলে এই পাত্রেও ঘনমাত্রা কত হবে সালফিউরিক অ্যাসিডের বলো তো? হ্যাঁ 0.1 মোলার। এক্স্যাক্টলি 0.1 মোলার। তার মানে ঘনমাত্রা তো আমার চেঞ্জ হবে না, আমি শুধুমাত্র কি করেছি, বেশি জায়গা থেকে অল্প একটু নিয়ে কাজ করেছি। বুঝতে পেরেছো? এইখানেও বেসিক্যালি এই কাজটাই করছে। দেখো 500 মিলিলিটার জি আয়তনের ভাইয়া। দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে আসলে এর ঘনমাত্রা কত সেটা বের করা। তো আমরা বের করে দেখলাম এর মান হচ্ছে 0.1 না, সরি 1 ছিল, আমি ভুল করেছি, 1 মোল। সো 1 মোল সালফিউরিক 1 মোলার সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা হচ্ছে 1 মোলার সালফিউরিক অ্যাসিড। দেন আমি যেটা করলাম, এই 500 ml থেকে উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে নিয়েছি। তার মানে এইখানে যে আমার এই যে 500 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড ছিল, এইখান থেকে আমি আরেকটা পাত্রে নিলাম সালফিউরিক অ্যাসিড, যেখানে এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, আয়তন হচ্ছে 50 মিলিলিটার। এইটুকু বুঝতে পেরেছো কি? জি ভাইয়া। এখন দেখো এটার সেকেন্ড পোর্শনটুকু প্রশ্নের, উক্ত দ্রবণের 50 মিলিলিটার পরিমাণকে 10% সালফিউরিক অ্যাসিড দিয়ে, এই যে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ দ্বারা প্রশমিত করেছে। তার মানে এই যে 1 মোলার 50 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণটা আছে, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড না তো কোনটা? ভাই, এখানে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা বলছে না? ওকে, ওকে, ওকে। তার মানে আমার এইখানে আছে হচ্ছে 1 মোলার 50 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড। সো এই দ্রবণটাকে আমি কি করব, প্রশমিত করব। প্রশমিত করব কি দিয়ে, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে। জি ভাইয়া।
তো বলছে যে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে খেয়াল করো, এইখানে আমার যে সালফিউরিক অ্যাসিড আছে, এটাকে যদি আমি মনে করি S1, এটাকে যদি মনে করি V1, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি আমি মনে করি V2, তাহলে আমার এইখানে কি দরকার? S2, রাইট? আর খেয়াল করো S2 আমার দেয়া আছে 10%, এটাই তো আমার ঘনমাত্রা। কিন্তু এইখানে আমার এই 10%টাকে চেঞ্জ করে মোলারিটিতে নিতে হবে। কেন? কারণ হচ্ছে আমার এই প্রশ্নে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা মোলারিটিতে দেয়া আছে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো আমার যেটা কাজ, এই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এটা সমান সমান মোলারিটিতে ঘনমাত্রা S, কেমন আমরা বের করতে পারি? ভাইয়া শর্টকাট। হ্যাঁ, শর্টকাট বলো, শর্টকাট বলো। হ্যাঁ, নরমালি তো আমরা হচ্ছে জানি না 100 সেন্টিমিটার দ্রবণে হচ্ছে যত গ্রাম দ্রব্য থাকে, আচ্ছা, তুমি শতকরা থাকলে তো এটাই বোঝায়। ঐকিক নিয়মে করতে চাচ্ছ? ঐকিক নিয়ম? আচ্ছা, তাহলে দেখো ঐকিক নিয়ম এটা কিন্তু একটা শর্টকাটও ছিল। জি ভাইয়া। আচ্ছা, ঐকিক নিয়মে যদি করো তাহলে এই যে খেয়াল করো 10% দ্রবণ বলতে কি জি বোঝায়? ভাইয়া, শর্টকাট শর্টকাট তো হচ্ছে ভাইয়া ওই যে পার্সেন্টেজ যত পার্সেন্ট থাকে তার সাথে 10 গুণ করতে হয়, তারপরে হচ্ছে ওই যে আণবিক ভর দিয়ে ভাগ দিতে হয়, এক্স্যাক্টলি, তার মানে সেটা না? সূত্রটা ছিল কি? এক্স্যাক্টলি 10% ডিভাইডেড বাই m, এটা ছিল শর্টকাট। সো 10 ইনটু পার্সেন্ট বলতে এখানে কত আছে? 10। হ্যাঁ। আর m, সোডিয়াম হাইড্রোক্সাইড m কত? 40। সো এখান থেকে ভাগ করলে উত্তর আসবে 2.5। সো ঘনমাত্রা হবে 2.5 মোলার। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, এইখানে আমার S2 কত আসলো? 2.5। এটাই তো আমার S2, 2.5। তাহলে আমার S2 দেয়া আছে, S1 দেয়া আছে, V1 দেয়া আছে, V2 দেয়া নাই। আমরা পারবো না বের করতে? হ্যাঁ পারবো। এই যে এর আগে যে মাত্র করাইলাম এইটুকু, যে 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড, এই যে এখান থেকে পারা যাবে V2। জি ভাইয়া পারবো। আচ্ছা, তাহলে এটা পারা যাবে আশা করি। জি ভাইয়া। আচ্ছা, তো এই প্রশমন রিলেটেড বা হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া রিলেটেড এইগুলা ছিল ম্যাথ, বেসিক্যালি এগুলাই আসে। এখন চলো আমরা হচ্ছে জারণ বিজারণ সংক্রান্ত একটা ম্যাথ দেখব। দেখো তো কি বলেছে। একটি ফেরাস সালফেট দ্রবণের 25 মিলিলিটার আয়তনকে সম্পূর্ণরূপে জারিত করতে 22.5 মিলিলিটার 0.15 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানিজ দ্রবণ প্রয়োজন হয়। ফেরাস সালফেট দ্রবণটি প্রতি লিটারে Fe2+ এর পরিমাণ নির্ণয় করুন। গুড। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো তো, এই প্রশ্নটা দেখার পরেই আমাদের পড়ার মধ্যে থেকে কোন টপিকটা মাথায় আসছে বলো তো? হ্যাঁ, জারণ বিজারণ। এক্স্যাক্টলি, জারণ বিজারণ। তার মানে খেয়াল করো, এখানে প্রশ্নে আমার বলেছে ফেরাস সালফেটের একটা দ্রবণ আছে, এই দ্রবণের পরিমাণটাও দেওয়া আছে 25 মিলিলিটার আয়তন। এটাকে সম্পূর্ণরূপে তুমি জারিত করবা, জারিত করার জন্য KMnO4 দ্রবণ প্রয়োজন হবে। আমরা এটা জানি যে অ্যাসিড ক্ষারক, সরি অ্যাসিড, অ্যাসিড ক্ষারক
প্রশমন বিক্রিয়া হয়, একটা আরেকটা প্রশমিত করে দেয়, যেটা আমরা টাইটেশনে পড়েছি। আবার হচ্ছে একটা জারক বিজারক, টাইটেশন হয়, জারক অন্যকে জারিত করে দেয়, আবার বিজারক অন্যকে বিজারিত করে দেয়। সো জারিত বিজারিত হওয়ার ব্যাপারটা থাকে। সো এই প্রশ্নটাতে যেটা বলেছে যে একটা ফেরাস সালফেটের দ্রবণ আছে, এই দ্রবণটাকে KMnO4 দ্রবণ দ্বারা তুমি হচ্ছে করবা, জারিত করবা। দেখো মনে করো যে খুব সিম্পল একটা জিনিস, যে এইখানে একটা দ্রবণ আছে ফেরাস সালফেটের। তো এই ফেরাস সালফেট দ্রবণটাকে প্রশমিত করার জন্য এর মধ্যে কি যুক্ত করেছে? KMnO4 যুক্ত করেছে। একটা ফেরাস সালফেটের দ্রবণকে প্রশমিত করার জন্য KMnO4 যুক্ত করেছে, এবং এইখানে বলে দিছে যে এই ফেরাস সালফেটের পরিমাণটা হচ্ছে 25 মিলিলিটার, আর KMnO4 এর জন্য আয়তন দিয়েছে কত? 22.5 মিলিলিটার, এবং এর ঘনমাত্রা দেওয়া আছে কত? 0.15 মোলার। তো আমার বলছে যে এখানে ফেরাস সালফেটের দ্রবণটির প্রতি লিটারে Fe2+ এর পরিমাণ কত? তাহলে এই প্রশ্নটা দেখার পরপরই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে জারণ বিজারণ। তার মানে এই যে আমাদের যে KMnO4 প্লাস ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়াটা ছিল, প্লাস ফেরাস সালফেট, এই যে বিক্রিয়াটা ছিল, এই বিক্রিয়াটা কিন্তু প্রথমে মাথায় আসে। সো এই বিক্রিয়াটা প্রথমে সমতা করে নিতে হবে। বুঝতে পেরেছি? এই বিক্রিয়াটা প্রথমে লিখতে হবে। জি ভাইয়া। তো এই বিক্রিয়াটা তো আমরা সমতাকরণ করা জানি, K2SO4 তৈরি হয়, MnSO4 তৈরি হয়, তারপর হচ্ছে পানি তৈরি হয়, প্লাস Fe2SO4 3 তৈরি হয়। এবং আমরা যদি এটা সমতা করতাম, কিভাবে যেন সমতা করতাম? KMnO4 সামনে কত আসতো আর ফেরাস সালফেট সামনে কত আসতো? ভাইয়া ফেরাস সালফেটের ওখানে হচ্ছে 5 চলে যাইতো, আর এখানে 1 আসতো। এক্স্যাক্টলি এরকমই তো আসতো, রাইট? এরপর আমরা হচ্ছে ডান পাশ বাম পাশ সমতা করতাম। হ্যাঁ সমতা করার পরে আলটিমেটলি পরে 2 দিয়ে গুণ করেছিলাম, তখন এইখানে হয় 2 KMnO4 আর এইখানে হয় 10 FeSO4, এরকমই তো আসে, তাই না? জি ভাইয়া। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই বিক্রিয়া পর্যন্ত সম্পূর্ণ করে নিব। এই এই দুইটা বিক্রিয়া মানে সমতাকৃত বিক্রিয়াটা আমরা লিখে নিব প্রথমে। লিখার পরে একটু যদি খেয়াল করো, এই বিক্রিয়াটা থেকে কি বলা যায় বলো তো? এই বিক্রিয়াটা থেকে এটা বলা যায় না 2 মোল KMnO4 10 মোল FeSO4 এর সাথে বিক্রিয়া করে? হ্যাঁ বলা যায়। অথবা আমরা এটাও বলতে পারি 2 মোল KMnO4 দ্বারা 10 মোল FeSO4 জারিত হয়? হ্যাঁ বলতে পারি। ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে প্রশ্নটাতে আসলে কি বলেছে। প্রশ্নটাতে বলেছে যে তুমি এইরকম একটা পাত্র রাখছো, এই পাত্রের মধ্যে তোমার ফেরাস সালফেট একটা দ্রবণ আছে, এই দ্রবণটার পরিমাণ কত? 25 মিলিলিটার। এখন এই দ্রবণটাকে জারিত করার জন্য তুমি বাইরে থেকে KMnO4 দ্রবণ যুক্ত করছো, যার পরিমাণ হচ্ছে কত? 22.5 মিলিলিটার, এবং যার ঘনমাত্রা হচ্ছে কত? 0.15 মোলার। এইটুকুই তো প্রশ্ন, রাইট? বোঝা জি গেছে? ভাইয়া। এখন বলছে ফেরাস সালফেটের দ্রবণটির প্রতি লিটার জি ভাইয়া। Fe2+ এর পরিমাণ নির্ণয় করো। এখন দেখো আমাদের চিন্তা করতে হবে, প্রথম কাজ হচ্ছে এই KMnO4 দ্বারা আসলে কতটুকু ফেরাস সালফেট জারিত হয় সেটা যদি আমরা পাই, ধরো একটা পরিমাণ পাইলাম যে KMnO4 দ্বারা ফেরাস সালফেট, তথা তোমার ফেরাস সালফেট থেকে আমি ইচ্ছা করলে Fe2+ এর পরিমাণও বের করতে পারবো, কারণ আমরা জানি যে ফেরাস সালফেটের মধ্যে কি আছে? Fe2+ আছে, রাইট? জি ভাইয়া। তাহলে আমি প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে এই যে KMnO4 এর পরিমাণটা দেয়া আছে, এতটুকু পরিমাণ দিয়ে আসলে কতটুকু Fe2+ কতটুকু পরিমাণ তোমার হচ্ছে জারিত হচ্ছে এটা বের করা KMnO4 দিয়ে। এই যে আমার প্রশ্নে যে KMnO4 এর পরিমাণটা দেয়া আছে, এই পরিমাণ দিয়ে কি পরিমাণ Fe2+ জারিত হয় সেটা আগে বের করা। বুঝতে পেরেছো? ভাইয়া এটা না ক্লিয়ারলি বুঝতেছি না, মানে বিক্রিয়া তো সমতা পর্যন্ত করলাম ঠিক আছে, ওকে তারপরে হচ্ছে আলাদা পাত্রে মানে এই যে ফেরাস সালফেটের ভিতর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি। ওকে ঠিক আছে, আমি হচ্ছে আবার বলতেছি। তুমি সমতাকরণ পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে,
আচ্ছা, আমি যদি হচ্ছে এই লাইনটা লিখতে পারি কিনা দেখো তো, যে 10 মোল FeSO4, না, আমি আমি এটা লিখতে পারি কিনা দেখো তো, যে 2 মোল KMnO4 দ্বারা 2 মোল KMnO4 দ্বারা জারিত হয় 10 মোল FeSO4। তুমি এই লাইনটা বুঝতে পারছো কি? হ্যাঁ পারছি। ওকে, আচ্ছা, 2 মোল KMnO4 দ্বারা জারিত হয় 10 মোল FeSO4, এই কথাটার মানে হচ্ছে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল FeSO4। এই লাইনটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এই যে ইকুইভ্যালেন্ট টু, তার মানে 2 মোল KMnO4 দ্বারা জারিত যতটুকু হবে আসলে সেই পরিমাণটুকুই হচ্ছে এই পরিমাণের সমতুল্য পরিমাণ। বুঝতে পারছো যে 10 মোল FeSO4 কে জারিত করতে হইলে 2 মোল KMnO4 যোগান প্রয়োজন হয়। যদি এরকম হতো যে ধরো 5 মোল KMnO4 দ্বারা মনে করো 15 মোল FeSO4 জারিত হয়, তখন আমি লিখতাম 5 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 15 মোল FeSO4। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন আমার দেখো এই প্রশ্নটাতে আসলে বের করতে বলছে কি বলতো, প্রশ্নে কার পরিমাণ বের করতে বলছে? F2+ এর পরিমাণ বের করতে বলছে। এক্স্যাক্টলি, Fe2+ এর পরিমাণ বের করতে বলছে, আমার কিন্তু ফেরাস সালফেটের পরিমাণ বের করতে বলে নাই। সো আমি যেটা করব, এই ফেরাস সালফেট থেকে কি পাওয়া যাবে বলতো? Fe2+ পাওয়া যাবে না? ফেরাস হ্যাঁ যাবে। সালফেটকে যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে? Fe2+ আর সালফেট মাইনাস। বুঝতে পেরেছো কি? হ্যাঁ আচ্ছা, তাহলে একটু বলো তো, 1 মোল ফেরাস সালফেট হ্যাঁ থেকে হ্যাঁ 1 মোল ফেরাস সালফেট থেকে কত মোল Fe2+ পাওয়া যায়? 2 মোল। হ্যাঁ, হলো না তো। FeSO4 এটাকে ভাঙো, ভেঙে লিখো, ভাঙলে কি পাওয়া যায়? Fe2+ আর SO4 2- সমতা করো, এখানেও আয়রন একটা, এখানেও আয়রন একটা, এখানে সালফেট একটা। সো 1 মোল FeSO4, ফেরাস সালফেটের সামনে আছে 1, Fe2+ এর সামনেও তো আছে 1, সালফেটের সামনেও তো 1। তো 1 মোল ফেরাস সালফেট থেকে কত হ্যাঁ মোল হ্যাঁ Fe2+ পাওয়া যায়? 1 মোলই পাওয়া যাবে। 1 মোল। তাহলে 10 মোল FeSO4 থেকে কত মোল? 1 মোল। 10 মোল FeSO4 থেকে তাহলে কত মোল Fe2+ পাওয়া যাবে? 10 মোল। ভেরি গুড, তাহলে 10 মোল Fe2+ পাওয়া যাবে। তাহলে খেয়াল করো, 10 মোল FeSO4 এটার সমতুল্য হচ্ছে 10 মোল Fe2+। এই লাইনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এটা কেন লিখলাম 10 মোল Fe2+? কারণ হচ্ছে আমার তো Fe2+ এর পরিমাণই বের করতে বলছে। ভেরি গুড, সো আমি এটার জন্য Fe2+ এর পরিমাণটা নিলাম। আমার প্রশ্নে যেহেতু ফেরাস সালফেটের পরিমাণ বের করতে বলে নাই, এই জন্য আমি ফেরাস সালফেটটাকে Fe2+ এ কনভার্ট করে নিছি। এতটুকু পরিমাণ বোঝা গেছে? জি ভাইয়া। এবার খেয়াল করো, আমার প্রশ্নে KMnO4 এর পরিমাণটা কিসে দেয়া আছে বলতো? KMnO4 এর ঘনমাত্রা দেয়া আছে কত? 0.15 মোলার, এবং আয়তন দেয়া আছে কত? 22.5 মিলিলিটার। বুঝছো? মিলিলিটার। এখন তাহলে একটু খেয়াল করো, আমার প্রশ্নে KMnO4 এর জি পরিমাণ ভাইয়া। দেয়া আছে SV তে, কিন্তু আমরা এখানে কি পেয়েছি? মোলে। সো আমরা প্রথম কাজ কি, এই মোলটাকে SV তে কনভার্ট করা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো SV এর সাথে N এর সম্পর্ক কি? N SV, equal to S into V। ভেরি গুড, N ইকাল টু SV। তাহলে এখানে একটু খেয়াল করো, 2 মোল, N এর মান কত? 2। তাহলে এইখানেও কি হবে? সমান সমান চিহ্নের বাম পাশে যদি 2 হয়, তাহলে ডান পাশেও কত হবে? ডান পাশে কত হবে? এখানে S তো দেওয়াই আছে 0.15 মোলার। এটাতে আমি পরে আসতেছি। এটা হচ্ছে আমি বললাম যে এটা দেয়া আছে। আমি যেটা করব, এই 2 মোলটাকে 2 মোল পরিমাণ সমান সমান এটার কতটুকু ঘনমাত্রা, কতটুকু আয়তন, আগে এটা আমি কনভার্ট করব।
খেয়াল করো, আচ্ছা 2 মোল এই জিনিসটাকে লেখা যায় এইভাবে, যে 1000 মিলিলিটার 2 মোলার KMnO4, এটা লেখা যায় যে 2 মোল এই জিনিসটাকে 2 ইয়েতে 1000 মিলিলিটার 2 মোলার, এই কথাটা লেখা যায়। তার মানে 2 মোল KMnO4 যে কথা, 1000 মিলিলিটার 2 মোলার এটাও সেম কথা। কিভাবে আসছে খেয়াল করো, যে N = SV, এটা আমরা জানি। তাহলে N এর ভ্যালু যদি হয় 2, তাহলে SV সমান সমান চিহ্নে বাম পাশে 2 হলে ডান পাশে 2 হওয়া লাগবে। আর ডান পাশে 2 হওয়া সম্ভব যদি আমি এইরকম করি, 2 × 1 করি অথবা 1 × 2 করি। বুঝতে পারছো? হ্যাঁ, এটা এইভাবে কেন করতেছি? n = sb, এই পাশেরটা এই পাশেরটা সমান হতে হবে। এটা আমি তোমাকে এখানে তো বোঝাচ্ছি। আমার মোল সংখ্যা, আর এখানে তো হচ্ছে আমার ঘনমাত্রা আর আয়তন। এক্স্যাক্টলি, আমি যেটা করতে চাচ্ছি দেখো, আমার প্রশ্নে দেয়া আছে কি, KMnO4 এর পরিমাণটা কিসে দেয়া আছে? S আর V তে দেয়া আছে। মোলারে। S আর V তে দেয়া আছে, মানে মোলার মানে ঘনমাত্রা আর আয়তন দেয়া আছে। আর হ্যাঁ, আমরা এই বিক্রিয়া থেকে পেয়েছি KMnO4 এর পরিমাণ পেয়েছি মোল। KMnO4 এর পরিমাণটা কিতে পেয়েছি? মোলে পেয়েছি না? কিন্তু আমাদের যেহেতু প্রশ্নে মোলে দেয়া পেয়েছি। আছে, হ্যাঁ, প্রশ্নে যেহেতু দেয়া আছে হচ্ছে ঘনমাত্রার আয়তন, এই জন্য এই মোলটাকে আমার কনভার্ট করে ঘনমাত্রা এবং আয়তনে নিতে হবে। যে কাজটা আমরা এর আগে প্রথম অঙ্কগুলাতে করলাম, যে মোল ছিল, দেন আমরা গ্রামে গিয়েছি, কারণ আমাদের প্রশ্নে গ্রাম দেয়া ছিল। আর এই প্রশ্নটাতে আমার গ্রাম দেয়া নাই, এই প্রশ্নটাতে ঘনমাত্রার আয়তন দেয়া আছে। দ্যাটস ওয়াই মোলটাকে আমার প্রথমে গ্রামে নিতে হবে। তার মানে 2 মোল KMnO4 এর সমতুল্য কতটুকু ঘনমাত্রা, কতটুকু আয়তন হয়, এই জিনিসটা আমার প্রথমে লিখতে হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এইটা নিচের লাইন তো বুঝলাম যে 1000 মিলিলিটারে হচ্ছে 2 মোল ইয়া আছে, না, না, KMnO4 আছে। না, না, এটা তো এরকম না। মোলার। হ্যাঁ, 1000 মিলিলিটার 2 মোলার, এই যে আচ্ছা তাহলে বলো 5 মোল আছে, তাহলে এটা সমান সমান কি লিখবা বলো? এটাকে ঘনমাত্রার আয়তন দিয়ে যদি প্রকাশ করতে চাও। 1000 মিলিলিটারে হচ্ছে 5 মোলার KMnO4 আছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা বোঝানোর জন্যই আমি হচ্ছে এই যে এই জিনিসটা লিখতেছিলাম, যে এটা আসলে হ্যাঁ, আসলে এইটা তো বুঝলাম, কিন্তু আমি এই পাশের এটা বুঝছি না। কোনটা বুঝতেছো না? এই যে 2 × 1, 1 × n 2। ইকুয়াল টু এস বি মানে কি আমাকে এখানে, হ্যাঁ, মানে এখানে হচ্ছে এস আর বি সমান হতে হবে, তাই? যেহেতু n = 2, তার মানে হচ্ছে আমার এই পাশে এটা সমান করতে হবে, 2 এর সমানই হতে হবে। আহ, অবশ্যই অবশ্যই হওয়া লাগবে। আমি তো এটা আসলে তোমাকে বোঝানোর জন্য আমি এটা বোঝাচ্ছিলাম। তো তুমি যেহেতু বুঝতেই পারছো, সো এটা বোঝানোর দরকার নেই। তারপরে একটা কথা বলি, সেটা হচ্ছে সমান সমান চিহ্নের বাম পাশে যদি আমি তো এটা দিয়ে বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও। নর্মালি আপনি লিখে বুঝাইছেন, ওইটা বুঝতেছি যে আচ্ছা বুঝতেছি। আচ্ছা, ওকে, তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আর আছে। ভাইয়া, এটা আপনি কিভাবে করছেন আমি তো একটু বুঝতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা যে ঠিক আছে। n = sb তো আমরা জানি সূত্র এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এটা বোঝাই। এদিকে আসো, এদিকে দেখো, যে আমার S = N/V, তাহলে N = কি? SV, এটা আমরা জানি। তো এন মানে কি? এন মানে হচ্ছে মোল, আর হ্যাঁ, এস মানে হচ্ছে ঘনমাত্রা, যার একক হচ্ছে মোলার। মোলার, আর ভি হচ্ছে ঘনমাত্রা। আয়তন, এবং আয়তনটা হচ্ছে লিটারে। সো আমি যদি এন এর মান যদি বলি, ধরো আমি বললাম এন এর মান 12, এন এর মান বললাম 12, এন এর মান আমি বললাম 12, তাহলে এস আর ভি এই দুইটার গুণ ফলের মানও হওয়া লাগবে 12। এটা বোঝো? হ্যাঁ, এটা বুঝলাম, কিন্তু আমি বুঝবো কিভাবে এখন কোনটার মান কোনটা দিব? আমি তো এক্স্যাক্টলি এখানে এক্স্যাক্টলি, হ্যাঁ আসতেছি, এস এর মানও 3 দিব। আসতেছি ওই জায়গাটাতে আসতেছি। সো 12 এটা হওয়া সম্ভব কত ভাবে? 3 × 4, বা 4 × 3, অথবা 6 × 2, অথবা হওয়া সম্ভব কি 2 × 6। এবার খেয়াল করো, আমি যদি বলি 3 and 4, তার মানে হচ্ছে এই 3 হচ্ছে এস এর ভ্যালু, এই 4টা হচ্ছে ভি এর ভ্যালু।
বুঝতে পেরেছো? তাহলে আমি তখন এখান থেকে লিখতে পারবো যে 3 মোলার, কারণ এস এর ভ্যালু 3, সো আমি লিখবো 3 মোলার। আর 4 হচ্ছে আয়তন ভি, তার মানে আমি লিখতে পারবো 4 লিটার। আমি যদি নিতাম 4 ইন্টু 3, তখন আমি বলতাম 4 মোলার 3 লিটার। আমি যদি বলতাম 6 ইন্টু 2, তার মানে বলতাম 6 মোলার 2 লিটার। আমি যদি বলতাম 2 ইন্টু 6, তাহলে আমি বলতাম 2 মোলার 6 লিটার KMnO4। বুঝতে পেরেছো? তার মানে ওইটা উল্টা পাল্টা করলে সমস্যা নাই, মানে হচ্ছে এই দুইটা মিল করে এই পাশেরটা সমান হলেই হলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি এইভাবে করতে পারি, কিন্তু আমি করব কোনটা, এটা হচ্ছে কথা। আমি এইভাবে করতে পারি, কিন্তু আমি করব কোনটা, সেটা হচ্ছে কথা। নর্মালি যেটা করা হয়, এই যে আয়তন, তো 4 লিটার মানে কি 4000 মিলিলিটার না? তো যেটা করা হয়, এই আয়তন যেটা আছে, হ্যাঁ, আয়তনটাকে 1 লিটার রাখা হয়। আয়তনটাকে 1 লিটার রাখা হয়। আর চেঞ্জটা করা হচ্ছে তোমার এই ঘনমাত্রাটা। বুঝতে পেরেছো? তো n ইকাল টু যদি এসভি হয়, n জি এর ভ্যালু ভাইয়া। যদি হয় 12, তার আমি যেটা করব, s এর ভ্যালু হচ্ছে 12, আয়তনটা হচ্ছে 1। সো আলটিমেটলি এই কথাটা মানে 12 মোল, এই কথাটার মানে হচ্ছে 12 মোলার 1 লিটার, বা আমি বলতে পারি 12 মোলার 1000 মিলিলিটার, যদি KMnO4 থাকতো KMnO4। বুঝতে পেরেছো এখন? জি ভাইয়া। ঠিক এই কারণে এইখানে ছিল 2 মোল, এটার মানে জন্য আমি লিখেছি। ভি সবসময় ওয়ান রাখবো। জি, সো আমি 2 মোল KMnO4, এটার পরিবর্তে লিখেছি 1000 মিলিলিটার 2 মোল আর KMnO4। বোঝা গেছে কিনা বলো? জি ভাইয়া। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার খেয়াল করো। এবার খেয়াল করো, সো আমি 2 মোল KMnO4, তাহলে আমার কি করতে হবে? আমার হচ্ছে এই যে 2 মোল KMnO4 এর পরিবর্তে আমি কনভার্ট করে এটাকে এস এবং ভি তে নিলাম। কেন? কারণ আমার প্রশ্নে KMnO4 এর পরিমাণটা এস আর ভি তে দেয়া আছে। আর আমার বের করতে বলছে Fe2+ এর পরিমাণ। সো আমি যেটা করতে পারি, এই যে 10 মোল Fe2+, আমি কিন্তু ফেরাস সালফেট নিয়ে আর কাজ করব না, কারণ আমার 10 মোল ফেরাস সালফেটের পরিমাণ সমান সমান 10 মোল Fe2+। আমার যেহেতু 10 মোল Fe2+ বলেছে, সো আমি এই 10 মোল Fe2+ নিয়ে কাজ করব। এখন আমাকে বলো যে প্রশ্নে Fe2+ এর পরিমাণটা কিসে চাইছে বলো তো? কিছু গ্রামে। কিছু দেয়া নাই, কিছু দেয়া না থাকলে এটা বুঝে নিতে হবে গ্রামে বুঝাইছে। ওকে, হ্যাঁ। সো এখানে খেয়াল করো, এইখানে আমার কি দেয়া আছে বলো তো, 10 মোল Fe2+, তাহলে এটা কিসে আছে? মোলে আছে। সো আমার যাওয়া লাগবে কিসে? আমাকে গ্রামে যেতে হবে। গ্রামে নিতে হবে। তাহলে মোল থেকে গ্রামে যাওয়ার জন্য আমরা কি করি? আণবিক ভর দিয়ে গুণ দিব। আণবিক ভর দিয়ে গুণ দিব, কিন্তু Fe2+ তো একটা পরমাণু। সো Fe মানে আয়ন, আয়ন থেকে পরমাণু হবে, তো Fe2+ পরমাণু, সো এর পারমাণবিক ভর দিয়ে গুণ দিতে হবে। সো Fe2+ এর পারমাণবিক ভর হচ্ছে 55.85। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। সো আমি 10 ইন্টু 55.85 গুণ করব এত গ্রাম Fe2+। ভাইয়া 55.85 লিখতে হবে, 55 লিখলে হবে না? না, তাহলে 56 লিখতে হবে। আইদার তুমি 56 লিখতে পরের হবে, টুকু মনে থাকতে চায় না। তাহলে 56 লিখতে হবে। যদি প্রশ্নে উল্লেখ না করা থাকে তাহলে তুমি 56 দিয়ে অঙ্ক করতে পারো, কিন্তু প্রশ্নে যদি উল্লেখ করা থাকে 55.85, তাহলে তোমাকে 55.85 দিয়েই করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া। তাহলে আমাদের কাজ তো শেষ। এবার কি দেখো, ঐকিক নিয়ম। আমার প্রশ্নে KMnO4 এর পরিমাণ কত দেয়া ছিল? ঘনমাত্রা দেওয়া ছিল 0.15, আয়তন দেওয়া ছিল 22.5 লিটার। সো ঐকিক নিয়ম করতেছি, 1 মিলিলিটার 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 ইন্টু 55.85 ডিভাইডেড বাই 1000 নিচে 2 নিচে এত গ্রাম Fe2+। সুতরাং
আয়তন দেয়া আছে কত 22.5 মিলিলিটার, 0.15 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 ইন্টু 55.85 ইন্টু 22.5 ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি ভাইয়া। ক্যালকুলেশন করলে কত আসে এখানে? জি ভাইয়া। হ্যাঁ, ক্যালকুলেশন করে দেখতে হবে। তুমি কি ঘুমাচ্ছ? না ভাইয়া, আমি ক্যালকুলেশন করতেছি। ওকে, 0.942 গ্রাম। দেখো এটা আসে কিনা, 0.942। হ্যাঁ, এটাই আসে, ওকে 0.942 গ্রাম। ওকে, তাহলে আমি কি পাইলাম বলো তো? এতটুকু Fe2+ পেয়েছি, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করো প্রশ্নটাতে আরেকবার খেয়াল করি যে প্রশ্নটা কি বলেছিল, যে একটা ফেরাস সালফেটের দ্রবণের আয়তন দেয়া ছিল কত 25 মিলিলিটার। এই যে ফেরাস সালফেটে একটা আয়তন দেয়া ছিল কতটুকু, এই একটা পাত্র ছিল, এই পাত্রের মধ্যে 25 মিলিলিটার। 25 মিলিলিটার ফেরাস সালফেট দেয়া ছিল। এই 25 মিলিলিটার ফেরাস সালফেটের মধ্যে তুমি হচ্ছে KMnO4 যুক্ত করছো। যুক্ত করার পরে এইখানে তাহলে আয়রন কতটুকু পাইছো, Fe2+ কতটুকু পেয়েছো 0.942। 0.942। তাহলে বলো তো এই 0.942 গ্রাম আয়রন যে পেয়েছো, এটা আসলে কতটুকুর মধ্যে পেয়েছো বলো তো? ফেরাস সালফেটের পরিমাণ তখন কতটুকু ছিল? 25 মিলিলিটার ছিল। এক্স্যাক্টলি, তার মানে 25 মিলিলিটার ফেরাস সালফেট থেকে আসলে পাওয়া যায় কিন্তু 0.942। কিন্তু আমার কি বলেছে বলো প্রশ্নে? প্রশ্ন তো বলছে ফেরাস সালফেট দ্রবণের প্রতি লিটারে এর পরিমাণ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তার মানে 25 মিলিলিটার, মানে 1 লিটারে। রাইট, 25 মিলিলিটার ফেরাস সালফেট Fe2+ পাস 0.942 গ্রাম। তাহলে 1 মিলিলিটারে কত আর 1000 মিলিলিটারে কতটুকু পাওয়া যায়, এই এতটুকুই আমার কাজ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো এখানে ক্যালকুলেশন করলে আমার যা আসে সেটাই হচ্ছে উত্তর, 3.76 খুব সম্ভবত আসবে। কত আসবে 37.6 আসবে খুব সম্ভবত, এত গ্রাম। ভাইয়া ম্যাথটা অনেক ঝামেলার ছিল। ঝামেলার ছিল? হ্যাঁ, আচ্ছা ঠিক আমার তো আছে। এতদিনে যত ম্যাথ করছি সবচেয়ে ঝামেলার এটাই মনে হইলো। আচ্ছা আমি এই ম্যাথটা এখন তোমাকে একদম ইন শর্ট, দেখো তুমি এটা ইচ্ছা করলে 2-3 লাইনেই করে ফেলতে পারবা, 2-3 লাইনেই করে ফেলতে পারবা। এখন আমি তোমাকে আরেকবার একটু রিভিউ দিই এই ম্যাথটা কিভাবে করা হয়েছে, বলবো? জি ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করো প্রশ্নটা ছিল যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে 25 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণ রাখা আছে। তো এই দ্রবণটাকে আমি প্রশমিত করব, প্রশমিত করার জন্য KMnO4 যুক্ত করা হয়েছে। তো KMnO4 যখন যুক্ত করা হবে এই ফেরাস সালফেটটা জারিত হবে। ফেরাস সালফেট যদি জারিত হয় তাহলে এর মধ্যে আছে Fe2+, সেটাও জারিত হবে। তো তারা আসলে জানতে চেয়েছে এই KMnO4 যুক্ত করার পর আসলে Fe2+ কি পরিমাণ জারিত হয় সেটা বের করো। তারা তোমাকে যে যে ইনফরমেশন গুলা দিয়ে দিছে সেটা হচ্ছে KMnO4 এর ঘনমাত্রা S এবং আয়তন দেয়া আছে SV, এবং ফেরাস সালফেটের মধ্যে যে যুক্ত করেছিল তার প্রাথমিক আয়তনটা ছিল 25 মিলিলিটার। তারা তোমাকে Fe2+ এর যে পরিমাণটা বের করতে বলছে সেটা আসলে 1 লিটারের জন্য কতটুকু সেটা বের করতে বলছে। তার মানে তুমি 25 মিলিলিটার আয়তনে পাবা যে কতটুকু Fe2+ পাওয়া যায়, দেন তোমাকে ওইটা 1 লিটার নিতে হবে। তো আমি যদি এগুলো একদম বাদও দেই, আমি অঙ্কটা একদম শুরু থেকে যদি চিন্তা করি, তাহলে KMnO4 ফেরাস সালফেটের মধ্যে যুক্ত করার ফলে এইখানে একটা বিক্রিয়া হবে
যে বিক্রিয়াটা সমতা করার পরে আমরা লিখে নিব। প্রথমে লিখার পর আমরা দেখব যে প্রশ্নটাতে আমার কার পরিমাণ দেয়া আছে, কার পরিমাণ বের করতে বলা হয়েছে। প্রশ্নটাতে KMnO4 এর পরিমাণটা দেয়া আছে, এই জন্য KMnO4 এর পরিমাণটা লিখবো আমরা বাম পাশে, আর যার পরিমাণ বের করতে বলবে তাকে লিখবো ডান পাশে। সো আমি সমতাকৃত বিক্রিয়া থেকে দেখতেছি যে 2 মোল KMnO4 এর সমতুল্য হচ্ছে 10 মোল FeSO4। সো এটার জন্য আমি লিখেছি প্রথম লাইন যে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল FeSO4। আমাকে প্রশ্নে যদি Fe2+ এর পরিমাণ বের না করে FeSO4 এর পরিমাণ বের করতে বলতো, তাহলে আর আমি এই পেছনের দিকে আগাইতাম না, 10 মোল Fe2+। যদি আমাকে প্রশ্নে বলতো যে কতটুকু ফেরাস সালফেট জারিত হয়, তাহলে আমি এইটুকু দিয়ে ম্যাথ করতাম যে 10 ইনটু তারপরে বাকিটুকু যা আছে। আচ্ছা যাই হোক, Fe2+ এর পরিমাণ যেহেতু বের করতে বলা হয়েছে, যে 10 মোল FeSO4 থেকে আসলে 10 মোল Fe2+ পাওয়া যায়, তাই আমি 10 মোল FeSO4 এর ইকুইভ্যালেন্ট লিখেছি 10 মোল Fe2+। তাহলে আমি আলটিমেটলি যেটা পাইলাম যে 2 মোল KMnO4 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 মোল FeSO4 10 মোল Fe2+। সো আমার 2 মোল KMnO4 এইটাকে আমি এরপরে চেঞ্জ করব। কিসে চেঞ্জ করব? এই মোলটাকে আমার চেঞ্জ করতে হবে প্রশ্নে আমার যা দেয়া আছে। আমি দেখতে পারতেছি প্রশ্নে আমার KMnO পরিমাণটা দেয়া আছে SV তে, অর্থাৎ ঘনমাত্রা এবং আয়তন দেয়া আছে। আর ঘনমাত্রা এবং আয়তন দেয়া থাকলে মোল থেকে ঘনমাত্রা এবং আয়তনে যাওয়ার সূত্র হচ্ছে N = SV। তো এই সূত্র থেকে আমি 2 মোল KMnO4 এর মানে হচ্ছে 1000 মিলিলিটার 2 মোলার KMnO4। এখানে যদি থাকতো 3 মোল KMnO4, তাহলে আমি লিখতাম 3000 মিলিলিটার 3 মোলার KMnO4। এখানে যদি থাকতো 1 মোল KMnO4, তাহলে আমি লিখতাম 1000 মিলিলিটার 1 মোলার KMnO4। সো আমি 2 মোল KMnO4 এর পরিবর্তে 1000 মিলিলিটার 2 মোলার KMnO4 লিখেছি। আরেকটা হচ্ছে এখানে 10 মোল Fe2+। এখন আমার প্রশ্নে বলেছে কত গ্রাম বা কতটুকু Fe2 এর পরিমাণ নির্ণয় করো। তো আমাকে স্পেসিফিক যেহেতু ইউনিট বলে দেয় নাই, তাই আমি এটাকে গ্রামে নিয়েছি। সো 10 মোল Fe2+ এর পরিমাণ হচ্ছে 10 ইনটু তার পারমাণবিক ভর দিয়ে আমি গুণ করে এটাকে গ্রামে নিয়েছি। এরপরে জাস্ট ঐকিক নিয়ম করেছি, KMnO4 এর পরিমাণ যা দেয়া আছে সেটা থেকে আমার Fe2+ এর পরিমাণ যতটুকু পাওয়া গেল সেটা আমি বের করেছি। এখন যদি আমি একটু খেয়াল করি, এই যে 22.5 মিলিলিটার 0.15 মোলার KMnO4 দ্বারা আমার যে 0.942 গ্রাম Fe2+ পাওয়া গেল, এইটা বেসিক্যালি পাওয়া গেছে হচ্ছে 25 মিলিলিটারের জন্য। কারণ আমাদের প্রথমে যে প্রাথমিক যে আয়তনটা দেয়া ছিল ফেরাস সালফেটের, সেটা ছিল 25 মিলিলিটার। তার মানে 25 মিলিলিটার ফেরাস সালফেটে আমার Fe2+ এর পরিমাণ আছে এতটুকু। কিন্তু আমার প্রশ্নে যেহেতু প্রতি লিটারে বের করতে বলা হয়েছে, তাই আমি এখানে ঐকিক নিয়ম দিয়ে 1000 মিলিলিটারে আমি Fe2+ এর পরিমাণটা বের করেছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এটা যদি বুঝে থাকি, এর পরের যে ম্যাথটা আছে এই ম্যাথটা আশা করি বুঝতে পারবো। প্রশ্নটা দেখো তো কি বলেছে। 1.5 গ্রাম লোহার আকরিকের সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করে 100 মিলিলিটার করা হলো। এই দ্রবণ থেকে 25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করতে 0.02 মোলার ঘনমাত্রার 22.5 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হলো। আকরিক লোহার শতকরা পরিমাণ কত? ওকে, প্রশ্নটা আরেকবার একটু পড়ে একটু বোঝার চেষ্টা করো কি বলেছে। এই প্রশ্নগুলো পড়ার পর হ্যাঁ, মাথার মধ্যে একটু কোশ্চেন নিয়ে করে আসার তো চেষ্টা কিছুই করবো। বুঝছি না, আপনার বুঝাই দিতে হবে। না, একটু একটু পড়ো, আবার পড়ো, একদম প্রতিটা লাইন বাই লাইন যাই। 1.5 গ্রাম লোহার আকরিক। লোহার আকরিক মানে কি? ওর মধ্যে লোহা আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, লোহার আকরিক লোহার আকরিক মানে তার মধ্যে লোহা আছে।
তাহলে আমি কি করলাম, 1.5 গ্রাম লোহার আকরিককে কিসে দ্রবীভূত করেছি? সালফিউরিক অ্যাসিড। গুড। তাহলে এখানে একটু দেখো এই চিত্রটা খেয়াল করো। এই যে 1.5 গ্রাম একটা লোহার আকরিক, তার মানে মনে করো লোহার একটা দণ্ড আছে। হ্যাঁ, লোহার দণ্ডটাকে মনে করো লোহার একটা আকরিক। ওকে, এই যে লোহার একটা দণ্ড আছে, এই লোহার দণ্ডের পরিমাণটা হচ্ছে 1.5 গ্রাম। লোহার দণ্ডটার পরিমাণ কত? 1.5। 1.5 গ্রাম। এই লোহার দণ্ডটাকে তুমি সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করেছো। তাহলে বলো তো, লোহাকে যদি আমি সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করি, দ্রবীভূত যদি করা হয় তাহলে একটা দ্রবণ তৈরি হবে। কিসের দ্রবণ তৈরি হবে বলো তো? কি তৈরি হবে? ফেরাস সালফেট, ভেরি গুড, Fe2SO4। এক্স্যাক্টলি, FeSO4 তৈরি হবে। আর যেহেতু এটা দ্রবণ, তাহলে এইখানে আমার সালফ্রিক অ্যাসিড থেকেই যাবে। তার মানে আমি যদি সালফ্রিক অ্যাসিড এর মধ্যে একটা আয়রন বা লোহার আকরিককে ডুবাই, তাহলে বেসিক্যালি এই পাত্রের মধ্যে তৈরি হচ্ছে ফেরাস সালফেট, রাইট? আর আমার যেহেতু সালফ্রিক অ্যাসিডের দ্রবণ, তাহলে সালফ্রিক অ্যাসিডও আছে। জি ভাইয়া। তো এই পাত্রের মধ্যে আমার কি আছে? সালফ্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেট। এইটুকু বোঝা গেছে কিনা? জি ভাইয়া। ওকে। তো এই যে আমি দ্রবণটা তৈরি করছি, এই দ্রবণটা তৈরি করছি 100 মিলিলিটার। তাহলে প্রথম লাইনটা বুঝছো কিনা বলো? 1.5 গ্রাম লোহার আকরিককে সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিলিটার করা হলো। তার মানে 1.5 গ্রাম লোহার আকরিককে সালফ্রিক অ্যাসিডে ডুবিয়ে 100 মিলিলিটার একটা আয়তনের দ্রবণ তৈরি করা হয়েছে। এটুকু বুঝছো? জি ভাইয়া। ওকে। তাহলে আমি ইনিশিয়ালি কতটুকু আয়তন তৈরি করেছি? ভাইয়া 100 মিলিলিটার। আচ্ছা, 100 মিলিলিটার। এবং এই 100 মিলিলিটার মধ্যে লোহার আকরিক আছে কতটুকু? 1.5 গ্রাম। গুড। লোহার আকরিক মানে হচ্ছে তার মধ্যে লোহাও আছে আর ভেজালও আছে। ওকে, আকরিক মানে হচ্ছে কি, তার মানে বিশুদ্ধ লোহাও আছে এবং তার মাঝখানে কি আছে? ভেজালও আছে। ওকে, এবার ভেজাল। খেয়াল করো। হ্যাঁ, এরপরে সেকেন্ড লাইনটা পড়ো তো, কি বলছে? এই দ্রবণ থেকে 25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করতে ওয়েট 0.02 ওয়েট মোলার ঘনমাত্রার ওয়েট ওয়েট আস্তে আস্তে যাই। হ্যাঁ, প্রথমে আমি কি করলাম, যে 100 মিলিলিটার আয়তনে একটা দ্রবণ তৈরি করলাম। এই দ্রবণ থেকে 25 মিলিলিটার নিয়ে আমি টাইট্রেশন করব। তাহলে 100 মিলিলিটার একটা দ্রবণ তৈরি ছিল, এই দ্রবণ থেকে আমি আরেকটা পাত্রের মধ্যে 25 মিলিলিটার নিলাম। কতটুকু নিলাম? 25 ওকে, 25 মিলিলিটার। মিলিলিটার। এক্স্যাক্টলি। তার মানে এইখান থেকে যে আমি 25 মিলিলিটার নিলাম, তাহলে এই 25 মিলিলিটার মধ্যেও কি থাকবে? ফেরাস সালফেট আর সালফ্রিক অ্যাসিড থাকবে। বুঝছো? হ্যাঁ থাকবে। ওকে, হ্যাঁ। এখন এইটাকে আমি টাইট্রেশন করব। তাহলে টাইট্রেশন করার জন্য কি করেছি? 0.02 মোলার ঘনমাত্রার 5.5 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দরকার হয়, ওকে, মানে প্রয়োজন হয়। জি। তো আমি 22.5 মিলিলিটার 0.02 মোলার KMnO4 এর মধ্যে যুক্ত করলাম। আর আমরা জানি যে এই যে KMnO4 যদি যুক্ত করা হয়, তাহলে এই পাত্রের মধ্যে তাহলে কি কি আসলো? KMnO4, সালফ্রিক অ্যাসিড, ফেরাস সালফেট। এটুকু বুঝছো? জি ভাইয়া। ওকে, যখন আমি KMnO4 যুক্ত করব, তখন এইখান থেকে কি আমি ফেরাস সালফেটটা জারিত হবে। ফেরাস সালফেট যদি হ্যাঁ। জারিত হয়, আমরা এর আগের ম্যাথটাতে যে দেখে আসলাম, সেইখানে কি পেয়েছিলাম? Fe2+ পেয়েছিলাম না? পেয়েছিলাম কিনা? হ্যাঁ। এই প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে কোনো ডিফারেন্স হ্যাঁ আছে দেখো পেয়েছিলাম। তো। ডিফারেন্স আছে দেখো তো। এইখানে দেখো কি করছে, 25 ml নিয়ে কাজ করছে। আর এই প্রশ্নটাতে তোমার হচ্ছে এই যে 25 ml নিয়ে কাজ করেছিল। এখানে 25 ml নিয়ে কাজ করেছে, খেয়াল করছো? জি ভাইয়া। 25 ml। দেখো এই প্রশ্নটা কি ছিল, আগের প্রশ্নটা একটু আলোচনা করতেছি। আগের প্রশ্নটা ছিল এইখানে 25 ml ফেরাস সালফেট আছে, তার মধ্যে তোমার হচ্ছে KMnO4 যুক্ত করছিল, রাইট?
KMnO4 যুক্ত করছিল, জি যার পরিমাণ ছিল 22.5 মিলিলিটার, 0.15 মোলার। তো এইখান থেকে আমি Fe2+ এর পরিমাণ বের করতে পারছিলাম কিনা বলো? হ্যাঁ পারছিলাম। এক্স্যাক্টলি। আর সেকেন্ড প্রশ্নটাতে কি বলছে খেয়াল করো, সেকেন্ড প্রশ্নটাতে বলছে যে এইখানেও 25 ml আয়তনের একটা ফেরাস সালফেটের দ্রবণ আছে, ফেরাস সালফেট প্লাস সালফিক অ্যাসিড আছে, এইটাকে প্রশমিত করতে তোমার হচ্ছে KMnO4 যুক্ত করছে। এবার KMnO4 এর পরিমাণটা কত দেয়া আছে, যে 22.5 মিলিলিটার, 0.02 মোলার। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এইখান থেকে তুমি কি ইচ্ছা করলে Fe2+ এর পরিমাণটা বের করতে পারবা না? হ্যাঁ পারবো। আর এই Fe2+ এর পরিমাণটাই হচ্ছে আসলে বিশুদ্ধ আয়রনের পরিমাণ। Fe2+ আসলে যতটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে আসলে বিশুদ্ধ আয়রনের পরিমাণ। ওই যে আমার যে আকরিক ছিল, ওই আকরিকের মধ্যে ভেজালও আছে, আবার Fe2+ও আছে, আয়রনও আছে। তো ওইখান থেকে Fe2+ টুকুই শুধু বিক্রিয়া করে এই বিশুদ্ধ আয়রনটুকু পাওয়া যায়। এতটুকু পরিমাণ বোঝা গেছে কিনা? জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে Fe2+ এর পরিমাণটুকু বের করা। দেখো আকরিকের লোহার শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণের কথা আমি পরে আসি। আকরিক লোহার পরিমাণ কত এটা আমি বের করতে পারবো না? হ্যাঁ পারবো। ওকে, তাহলে আমি যে পরিমাণটা পাবো সেটা আসলে কতটুকুর জন্য পাবো? 25 মিলিলিটারের জন্য পাবো, রাইট? ওকে, বাট আমি প্রথমে যে দ্রবণটা তৈরি করছিলাম সেটা আসলে কতটুকু ছিল প্রাথমিক আয়তন? 100 মিলিলিটার ছিল। 100 মিলিলিটার ছিল, রাইট? তাহলে আমি যেটা করব, এই 25 ml এর জন্য আমি যে পরিমাণ আয়রন পাবো, মনে করো আয়রন পাইলাম এতটুকু, দেন আমি 100 ml এ ওই কতটুকু আয়রন পাই সেটা আমি বের করব, সেটাই হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সো ম্যাথটা দেখিয়ে আমরা বুঝি কিনা, পারি কিনা দেখি। ভাইয়া এটা থাক, আমি নিজে ট্রাই করবো না, দেখি পারি কি না আগেরটার মতো। আহ, এটা যে একটু শেষ হয় নাই, এটা একটু করে দিতে হবে। তাহলে একটু আমার আমার সাথে সাথে আচ্ছা ঠিক আছে, তাহলে করে দেন। দেখো। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা লেখা। ওকে, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটা আমি একবারে লিখে ফেলতেছি। 2KMnO4 প্লাস হচ্ছে 8H2SO4 প্লাস 10FeSO4, বাকি ডট ডট যা ছিল। এইটুকু তো বুঝতে পারছি, রাইট? জি ভাইয়া। ওকে, এইখান থেকে আমি এটা লিখতে পারি না যে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল FeSO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল Fe2+, লেখা যায়? হ্যাঁ পারি। তাহলে হুম। এখান থেকে আমি লিখতে পারি 1000 মিলিলিটার 2 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 ইন্টু, আমি এবার 56 বসাচ্ছি, 56 গ্রাম Fe2+ লিখতে পারি। দেন ঐকিক নিয়ম, হ্যাঁ 22.5 পারি। মিলিলিটার, 22.5 মিলিলিটার 0.02 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 ইন্টু 56 ইন্টু 22.5 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2। ক্যালকুলেশন করো তো কত আসে। ভাইয়া এটা কি শেষ ম্যাথ? আজকের মতো এটাই শেষ ম্যাচ, যাও। আরো টাইপ আছে যদিও। ভাইয়া অ্যান্সার আসছে হচ্ছে
0.126. একটা মিনিট। কত আসছে? 0.126. হ্যাঁ ঠিক আছে, 0.125। 126. আচ্ছা 126 গ্রাম, এত গ্রাম Fe2+। আচ্ছা এই যে পরিমাণটা আমি পেয়েছি এটা আসলে কি 25 মিলিলিটার জন্য পেয়েছি না? কারণ আমি প্রথমে আমি কি করেছিলাম, 25 মিলিলিটার আয়তন, এই যে দেখো আমি 25 মিলিলিটার নিয়ে কাজ করেছিলাম, 25 মিলিলিটার মধ্যে আমি KMnO4টা যুক্ত করেছি। ওকে, কিন্তু আমি প্রাথমিকভাবে তৈরি করেছিলাম কি 100 মিলিলিটার। সো এই 25 হ্যাঁ, মিলিলিটারে তোমার Fe2+ আছে কতটুকু, 0.126 গ্রাম। সো তুমি 100 মিলিলিটারের জন্য 0.126. 100 মিলিলিটার জন্য কত পাবা, 0.126 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। আলটিমেটলি এখানে আসবে কত, 0.5026। 0.50. বুঝতে পারছো? জি ভাইয়া। সো এখানে খেয়াল করো, যদি প্রশ্নটাতে আমার এইটুকু বলতো যে কতটুকু বিশুদ্ধ লোহা পাওয়া যাবে, তাহলে আমার উত্তর হতো এটা। যদি বলতো বিশুদ্ধ লোহা কতটুকু পাওয়া যাবে, তাহলে উত্তর হতো এটা। আর যেহেতু আমাকে বলেছে শতকরা কতটুকু পাওয়া যাবে, শতকরা কতটুকু পাওয়া যাবে, তাই আমাকে 100 দিয়ে গুণ দিয়ে দিব। 100 দিয়ে গুণ দিতে হবে। কিন্তু এইখানে একটু কথা আছে, ও, সেটা হচ্ছে এইখানে আমি ইনিশিয়ালি কতটুকু লোহার আকরিক দিয়েছিলাম। ভাইয়া বুঝি নাই, কি বলেন শুনি নাই, একটু আবার বলবেন? আমি বলেছি যে যদি তোমাকে বলে শতকরায় কতটুকু বিশুদ্ধ আয়রন পাওয়া যাবে, তো এটা বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার লোহার আকরিক যেটা ছিল এটার পরিমাণটা কতটুকু ছিল, 1.5 গ্রাম। হ্যাঁ, সো আমার এইখানে যেটা করতে হবে যে 1.5 গ্রাম আকরিকে বিশুদ্ধ লোহা হচ্ছে 0.5026 গ্রাম, একে কত, 100 কত, এই সেইখানে আমার উত্তর যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? সেখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে জি তোমার ভাইয়া। 33.50 গ্রাম, 33.50 গ্রাম। সো এটা আনসারে যখন লিখবা তখন কিন্তু পার্সেন্টেজে লিখতে হবে, 33.50%। এটাই উত্তর। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই তো এই ম্যাথটা ছিল খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। অঙ্কটা কি বোঝা গেছে? জি ভাইয়া, কিন্তু এখানে ভাই তুমি এটা অনেক কঠিন ছিল, মানে অনেক ঝামেলা। এই ম্যাথগুলা একটু বাসায় প্রতিটা লাইন তুমি বুঝে বুঝে করার চেষ্টা করবা। তারপরেও যদি তুমি না বোঝো আমি এটা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। যদি এটার একটু লেজ লাগাই দিত যে এখানে প্রশ্ন বলছিল আকরিকে লোহা শতকরা পরিমাণ কত, এটা না বলে তোমাকে যদি বলতো আকরিকে ভেজালের পরিমাণ কত, তাহলে কিভাবে করতে বলো তো? ভাইয়া টোটালটার থেকে হচ্ছে মানে বিশুদ্ধটা বিয়োগ দিয়ে দিতাম, তাহলে তো ভেরি আমার ভেজাল বের হয়ে যেত। ভেরি গুড। সো 1.5 থেকে ওই যে আমি পাইছিলাম 0.502, যেটা আমি পেয়েছি 0.5026, এটা আমি বাদ দিয়ে দিতাম। বাদ দেওয়ার পরে যা পাইতাম সেটা ছিল ভেজালের পরিমাণ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তুমি এই ম্যাথগুলো ভালো করে বুঝে করার চেষ্টা করবা। আচ্ছা ভাইয়া। ঠিক আছে? আচ্ছা। আর আমি হচ্ছে তোমাকে ফেসবুকে আমার হচ্ছে এই চ্যাপ্টারের উপর কিছু ম্যাথ করা আছে, আমি এটা প্লে লিস্টটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ভিডিওগুলো দেখবা, প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা। তারপর যদি কোথাও না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই চ্যাপ্টার ম্যাথ কি শেষ? মানে এগুলা করলে কি সব শেষ নাকি আরো ম্যাথ আছে? না, এইগুলা করলেই শেষ। তো আমাদের যেটা করতে হবে এখন ম্যাথ প্র্যাকটিস করতে হবে, বেসিক্যালি এই টাইপেরই ম্যাথ।